আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ আজকে পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে। বাংলাদেশ এ দল ভার্সেস পাকিস্তান শাহিনসের ম্যাচ, ফাইনাল ম্যাচ এশিয়া কাপ রাইজিং স্টার্স 2025-এর। এবং বাংলাদেশ সেমিফাইনালে নাটকীয়ভাবে সুপার ওভারে ইন্ডিয়াকে হারিয়ে দিয়ে ফাইনালে এসে পড়েছে। এবং পাকিস্তান, তারা এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত অপরাজিত দল। গ্রুপ পর্বে সবকটা ম্যাচ জিতেছে, সেমিফাইনালেও তারা ম্যাচ জিতেছে, শ্রীলঙ্কার এগেনস্টে কনভিনসিংলি ম্যাচ জিতেছে। এবং এই দলটাকে দেখে মনে হচ্ছে এই টুর্নামেন্টের হট ফেভারিটস, কারণ তাদের বেশ কিছু খেলোয়াড়রা খুব ভালো ফর্মে আছেন এবং সময়ে সময়ে তারা কিন্তু সেই ভালো পারফরমেন্সের ঝলক দেখিয়েছেন। ইভেন গ্রুপ স্টেজেতে ইন্ডিয়াকেও পাকিস্তান কিন্তু হারিয়ে দিয়েছিল। সো সব কিছু মিলিয়ে এই রাইজিং স্টার্স এশিয়া কাপের যে ফাইনালটা, সেখানে কিন্তু পাকিস্তানকে ফেভারিটস ধরাই যায়। তবে বাংলাদেশ এ দল যতটুকু পারফরমেন্স দিয়েছে, আমরা অবভিয়াসলি ওভারঅল পুরো টুর্নামেন্টের দিকে যদি তাকাই, বাংলাদেশ তারা একটা ম্যাচ হেরেছিল গ্রুপ পর্বে, সেটা শ্রীলঙ্কার এগেনস্টে ছিল এবং সেই ম্যাচটাও জেতার মতো ম্যাচ ছিল, জিততে থাকা একটা ম্যাচ। বাংলাদেশ শেষ পর্যন্ত হেরে গেছে 6 রান, 1 বলে 6 রান দরকার ছিল, 5 রানে শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটা হেরে যায়। এবং তারপর যখন সেমিফাইনালে ইন্ডিয়ার সঙ্গে খেলতে হয়, সেখানে 194 রান বাংলাদেশ করেছিল 6 উইকেটে, ইন্ডিয়াও 194 করেছিল, সুপার ওভারে গিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচটাও জিততে পারত স্বাভাবিক সময়ের ভেতরেই, তবে সুপার ওভারে যেতে হয়েছিল কারণ খানিকটা মিস হ্যাপ বাংলাদেশ করেছে, খানিকটা না অনেকগুলো মিস হ্যাপ বাংলাদেশ করেছিল। এবং সেখানে ইনক্লুডেড ছিলেন বাংলাদেশের ক্যাপ্টেন আকবর আলী, ইয়াসির আলী রাব্বি, জিশান আলম ক্যাচ ড্রপ করেছেন, এরকম অনেক ঘটনায় ঘটতে দেখেছি। এবং রিপন মন্ডল শেষ পর্যন্ত বাংলাদেশকে ওই সুপার ওভারে ইন্ডিয়ার প্রথম 2 বলে 2টো উইকেট ফেলে দিয়ে 0 রানে অল আউট করে দিয়েছিল এবং বাংলাদেশের মাত্র 1 রানের টার্গেট ছিল। ইন্ডিয়ার বোলার একটা ওয়াইড করাতে বাংলাদেশ সেই ম্যাচটা জিতে বের হয়ে গেছে। তবে সেই ম্যাচটায় অসাধারণ একটা পারফরমেন্স নিয়ে কিন্তু আমরা খুব একটা বেশি আলোচনা করিনি, সেটা হচ্ছে এস এম মেহরব হাসানের পারফরমেন্সটা। এস এম মেহরব হাসানকে কতজন আপনারা চেনেন বা তার পারফরমেন্স কতটুকু আপনাদের নজরে এসেছে? ডোমেস্টিক ক্রিকেট যারা ফলো করছেন তারা ইতিমধ্যে দেখেছেন 2022 সালে এই লিস্ট এ ক্রিকেটে ডেবিউ হয়ে গেছিল এস এম মেহরবের। তখনও তিনি আন্ডার-19 বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলতেন। খুব বেশি আন্ডার-19 ম্যাচেস তিনি খেলার সুযোগ পাননি, মাত্র 18টা ম্যাচ খেলেছেন। এবং সেই জায়গায় এস এম মেহরব তিনি ব্যাট হাতে বল হাতে ক্রিটিক্যাল কিছু পারফরমেন্সেস দিয়েছেন। লোয়ার ডাউন দ্য অর্ডারে তিনি ব্যাটিংয়ে নামতেন এবং তার ডানহাতি অফ স্পিনটাও বেশ কার্যকরী ছিল। তো সবকিছু মিলিয়ে এস এম মেহরব একটা ভালো ইউথ প্যাকেজ হিসেবে আস্তে আস্তে গ্রো করছিলেন। তার ডাকনাম আবার অহিন, সেটা তার বন্ধুরা জানেন, তার কলিগসরা জানেন, টিমমেটসরা জানেন। এবং তার সঙ্গে যিনি কাজ করেছেন খুব নিবিড়ভাবে, হান্নান সরকার, যার সঙ্গে আমার গত বিপিএলে আসলে একসঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল ধারাভাষ্যের প্যানেলে, সেই জায়গায় তিনি আসলে অহিনের ব্যাপারে বেশ কিছু ভালো ইনসাইট দিয়েছিলেন। তখন আমরা একটু ভালো তাকে চেনা শুরু করেছিলাম। মেহরব তিনি আসলে কোন ধরনের একজন ক্রিকেটার? অনেকেই তার বাহ্যিক চেহারা নিয়ে বা তার ওভারঅল কি বলে প্রেজেন্টেশনটা নিয়ে বলেন যে তার সঙ্গে নাকি সাকিব আল হাসানের একটা মিল খুঁজে পাওয়া যায় তার চেহারার মধ্যে। স্পেশালি তিনি যখন হেলমেটটা পরেন, হেলমেট পরে যখন নামেন, দূর থেকে কিন্তু মনে হয় হয়তো সাকিব আল হাসান ব্যাট করছেন, কারণ এস এম মেহরবের ব্যাটিংয়ের স্টাইলটা খানিকটা সাকিবের সাথে মেলে। এবং তিনি একজন বাঁহাতি ব্যাটার, সেই সাথে ডানহাতি অফ স্পিনার, দুর্দান্ত একজন ফিল্ডার। সো সবকিছু মিলিয়ে তার ভেতরে একটা অলরাউন্ডার ক্যাটাগরিতে থাকার মতো ক্যাপাবিলিটিস, সেটা কিন্তু আমরা আগেভাগেই লক্ষ্য করছিলাম। সো লিস্ট এ ক্রিকেটে এস এম মেহরব, তার 30 অ্যাভারেজ রয়েছে ব্যাট হাতে। বোলিংয়েও তার পারফরমেন্স খুব একটা খারাপ নয়, বেশ ভালো পারফরমেন্স, যেটা পরিসংখ্যান আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে। সেই সাথে তিনি টি-20তেও মোটামুটি পারফর্ম করেছেন। মূলত টি-20তে তিনি যখন এসেছেন, সেখানে কিন্তু ব্যাট হাতে খুব একটা বেশি আলাদা রকম নজর তিনি কাটতে পারেননি। তার ফিল্ডিং এবং তার বোলিং পারফরমেন্স দিয়ে তিনি মূলত নজর কেড়েছেন। গত মৌসুমের যে বিপিএলটা অনুষ্ঠিত হয়েছিল, সেখানে তিনি দুর্বার রাজশাহীর হয়ে খেলছিলেন এবং তাকে খুব কঠিন একটা দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল, নতুন বলে স্পিন করার দায়িত্ব। এবং নতুন বলে তিনি যে পারফরমেন্সটা দিয়েছেন, জিশান আলম এক প্রান্তে বোলিং করেছিলেন, 2 অফ স্পিনার মিলে বেশ ভালো একটা পারফরমেন্স দিয়েছিলেন দুর্বার রাজশাহীর হয়ে। তখন একটু একটু করে তিনি নজর কাড়া শুরু করেন। এবং এবারের যে ডোমেস্টিক ক্রিকেট হয়েছে, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, সেখানেও কিন্তু হান্নান সরকারের আবাহনী লিমিটেড দলটাতে এস এম মেহরব ছিলেন, যে দলটা চ্যাম্পিয়ন হয়েছে। এবং তার ওভারঅল পারফরমেন্সটাও মোটামুটি নজর কেড়েছিল। বিপিএল এর কথা যদি আবার ফিরে আসি, এস এম মেহরব তিনি সেখানে কি করেছিলেন? তার ডানহাতে অফ স্পিন দিয়ে নতুন বলে বল করেছেন, পাওয়ার প্লের ভেতরে সেখানে এত দুর্দান্ত বল করেছেন। ওভারঅল গত মৌসুমের বিপিএল এ তার ইকোনমি রেটটা ছিল 7-এরও নিচে এবং সেখানে 6 ম্যাচ থেকে 7টা উইকেট তিনি তুলে নিয়েছিলেন। বেশ ভালো একটা পারফরমেন্স বলা যায়। তবে তিনি যে আসলে হার্ড ওয়ার্কিং একজন ক্রিকেটার, তিনি যে ট্রেনিং গ্রাউন্ডে বেশ ভালো পারফর্ম করেন, কোচদেরকে যে ইমপ্রেস করতে পারেন, সেটার একটা প্রমাণ আমরা দেখলাম। পরিসংখ্যানের দিক থেকে খুব বেশি আলাদা তাকে করতে না পারলেও তার ওয়ার্ক এথিকের কারণেই কিন্তু আস্তে আস্তে তিনি ল্যাডারের উপরের দিকে আসছেন। এবং বাংলাদেশ এ দলে তিনি প্রথমবারের মতো যখন সুযোগ পেলেন এবার এশিয়া কাপ রাইজিং স্টার্সে, তখন কিন্তু অনেকেই সারপ্রাইজ হচ্ছিলেন যে এস এম মেহরবকে নেওয়া হয়েছে, তিনি আসলে কি করবেন। এই দলটার মধ্যে যদি আপনি দেখেন, বাংলাদেশে কিন্তু খুব বেশি স্পিন অপশন তারা রাখেনি। রিপন মন্ডল রয়েছেন বোলিংয়ে,
আব্দুল গাফফার সাকলাইনকে তারা বোলিং এ নিয়েছে, আবু হায়দার রনিকেও তারা পেস বোলিং ক্যাটাগরিতে রেখেছে। তবে মাত্র দুজন প্রতিষ্ঠিত স্পিনার রয়েছেন এই দলটার ভিতরে, যার মধ্যে একজন এস এম মেহরব হাসান এবং একজন হচ্ছেন রাকিবুল হাসান। সো এই দুজনের মধ্যে আবার একটা সিমিলারিটি রয়েছে। রাকিবুল হাসান